স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। স্বাধীনতা তুমি কি দিয়েছ আমায়, নিরাপত্তার সংশয় আর রক্ত ভেজা জামায়। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে একটি সংবাদ যেটি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সংবাদটি হলো, মিটফুড হসপিটালের সামনে ঢাকায় একটি মানুষকে প্রস্তর যুগের সিস্টেমে বা প্রস্তর যুগের মতো করে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার জন্য যারা দায়ী তাদের পরিচয়টা বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত। এটি জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার, মানুষ হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার। এই দায় আমি আপনি কিভাবে এড়াবো? আমরা বাঙালি জাতি 52-তে ভাষা রক্ষায় আন্দোলন করেছি, 71-এ দেশ রক্ষায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছি, 24-এ আবারও স্বাধীনতার রক্ষার লক্ষ্যে বুলেটের সামনে দাঁড়িয়েছি। এমনি করে বারবার দেশ রক্ষায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ। কিন্তু যতবারই আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু সেই সফলতাটাকে আমরা ধরে রাখতে পারিনি। 71-এর স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা দেওয়ার পর আমরা মনে করেছিলাম আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু আবারও আমরা যে মাঠটি ছেড়ে দিয়েছিলাম রাজনৈতিকভাবে সেই মাঠটি দখল করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এবং একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল। বাঙালি জাতির উপর নেমে এসেছিল একনায়কতন্ত্রের এক কালো অন্ধকার। 75-এ মুক্তির পর আবারও জাতি বসে যায়, আবারও জাতি শান্ত হয়ে যায় এই ভেবে যে তারা মুক্ত হয়ে গেছে। 1980 পরবর্তী সময়ে আমি যদি ভুল না করে থাকি, হুসাইন মাহমুদ এরশাদ তিনিও আবার ক্ষমতা দখল করে সেই একই কায়দায় একনায়কতন্ত্র কায়েম করে। তার কাছ থেকেও আমরা 90-তে গণ অভ্যুত্থান করে দেশকে রক্ষা করেছি। আবারও আমরা সেই শান্ত জাতি ঘুমিয়ে পড়েছিলাম, দেশ রক্ষা হয়ে গেছে এই ভেবে। 2009-এ আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের একনায়কতন্ত্র কায়েম করার সর্বোচ্চ প্রচেষ্টায় তারা সফল হয়ে গিয়েছিল। দীর্ঘ 17 বছর সমগ্র জাতির উপরে স্টিম রোলার চালিয়েছিল, যাতে করে জাতি কথা বলতে ভুলে গিয়েছিল, প্রতিবাদ করতে ভুলে গিয়েছিল। তাদের মধ্যে দানা বেঁধে দিয়েছিল ভয়। সেই ভয়কে জয় করে 24-এ ছাত্র জনতার যৌথ আন্দোলনে বিপ্লবের মধ্য দিয়ে দেশকে আবারও আমরা রক্ষা করেছিলাম। আমরা আবারও ভেবে নিয়েছি আমরা মুক্ত হয়ে গেছি, স্বাধীন হয়ে গেছি, আমাদের স্বাধীনতা রক্ষা হয়ে গেছে। এটাকে ধরে রাখার জন্য আমরা আর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখি না। আজকের এই ঘটনা পুরো জাতিকে কাঁদিয়েছে, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে যে এটা কেমন দেশ, কেমন রাজনীতি চলছে আমাদের দেশে। আমরা দেখছি যারা বিএনপি করেন, যারা বিএনপিপন্থী, যারা বিএনপিকে পছন্দ করেন বা রাজনৈতিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ত, তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে এটা ব্যবসায়িক কুন্দলের কারণে হয়েছে। কিন্তু পরিচয়টা আমরা যদি দেখি, যমুনা টেলিভিশন থেকে প্রকাশিত একটি সংবাদ বলছে, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় 2 যুবদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার। আমাদের একটাই হাতিয়ার, বিশেষ করে বিএনপির একটাই হাতিয়ার, একটা সংবাদ প্রকাশ হওয়ার পরে বহিষ্কার। তো সেই বহিষ্কার দিয়েই তারা সীমাবদ্ধ, বহিষ্কারেই সীমাবদ্ধ, পরবর্তীতে তাদের কোনো কাজ নেই। আমরা যদি খেয়াল করি, যখন আমরা 24-এর আন্দোলনের পূর্ব পর্যন্ত আমরা ভেবে নিয়েছিলাম বিএনপি বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত একটা রাজনৈতিক দল। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে বয়স সীমা, আমরা বড় হয়ে বিএনপির শাসনামল খুব বেশি একটা প্রত্যক্ষ করিনি।
আমরা জানি না বিএনপির শাসনামল কেমন, গভীর থেকে জানি না, ইতিহাস থেকে আমরা জানি। আমরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানি বিএনপিও অতীতে একই কার্যকলাপ করে এসেছেন, দুর্নীতি তারা বারবার চ্যাম্পিয়ন হয়েছেন। আজকের দিনে এসে আমরা দেখছি যে বিএনপির একজন পরিচিত মুখ ইশরাক হোসেন, তিনি তার পাগলামির শেষ নেই। তিনি তার লেটেস্ট একটা বক্তব্যেও তিনি বলেছেন এই সরকারকে সরাতে তাদের 15 মিনিট সময় লাগবে। কিন্তু বিগত 16 বছরে আমরা তাদের কাছ থেকে কোনো ফলপ্রসূ আন্দোলন পাইনি, তাদের কাছ থেকে ফলপ্রসূ কোনো কর্মসূচি পাইনি যেটার ফলাফল বিএনপি তাদের ঘরে নিতে পারে। আজকের এই মার্ডারের জন্য, আজকের এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? আজকে এই দুর্ঘটনাটির পরে আমাদের অনেকেরই চেতনা জেগে উঠেছে। আমরা অনেকেই ফেসবুক সয়লাভ করে দিচ্ছি এই বলে যে আমরা কেমন দেশে বসবাস করছি। আবার আমরা যদি আরেকটা জিনিস দেখি, বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে তাদের বিভিন্ন নেতারা, বড় বড় নেতারা ব্রিফিং করছেন যে তারা দলগতভাবে পদক্ষেপ নিয়েছেন, বহিষ্কার করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তারা প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমি এই লাইনটা থেকে একটু অন্য দিকে কথা বলার চেষ্টা করি। কথাটা হলো, আমরা যারা বিএনপিকে পছন্দ করতাম বা পছন্দ করি, আসলে বিএনপির এই মুহূর্তে কি করা উচিত ছিল, কি করলে তারা জনগণের সাথে গ্রহণযোগ্যতা পেত জনগণের কাছে, সেই বিষয়টা যদি আমরা দেখি, এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থা। এটা আপনি মানেন আর না মানেন, স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তবতা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভঙ্গুর, খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি চলছে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের নিরাপত্তাই দিতে পারছে না। তারা ভীত সন্ত্রস্ত, তারা খুব জনবহুল কোনো পরিস্থিতিতে, খুব ক্রিটিক্যাল কোনো পরিস্থিতিতে তারা সামনাসামনি হতে প্রস্তুত নয়। সেই জায়গা থেকে আমরা যদি কল্পনা করি যে বিএনপি তাদের জায়গা থেকে যদি সারা দেশের নিরাপত্তার দায়িত্বে সহযোগিতামূলক আচরণ করত, সহযোগিতাটা কেমন? বহিষ্কার দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, তাকে আইনের আওতায় আনতে হবে এবং সেক্ষেত্রে তাদের দল থেকে সহযোগিতা করতে হবে। প্রত্যেকটা, আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক তাদের কমিটি আছে। সেই কমিটি থেকে নিজ উদ্যোগে যদি তারা এই অকারেন্সগুলো, বিভিন্ন প্রকার চাঁদাবাজি, ছিনতাই, খুনের মতো ঘটনাগুলো ঘটছে, সেই জায়গায় যদি তাদের কমিটি অ্যাক্টিভ হয়ে সেই লোকগুলোকে পাকড়াও করে বা ধরে, তারা নিজেদের নিজ উদ্যোগে, দলীয় উদ্যোগে যদি এই লোকগুলোকে ধরে আইনের হাতে সোপর্দ করতো এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতো, তাহলে তারাই হয়ে যেত বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল। কিন্তু আজকে দিনে দিনে তাদের জনপ্রিয়তা ভাটার দিকে, তারা জনগণ থেকে ডে বাই ডে দূরে সরে যাচ্ছে। যেই ঘটনাটি আজকের দিনে হলো, সেই ঘটনায়, এরকম ঘটনা আমি খুব নিকট অতীতে খুব বেশি একটা দেখিনি। তবে ইদানিংকালে 24 পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দলীয় কুন্দলে একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলছে, একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলছে। এই বিষয়গুলো আসলে দলীয়ভাবে এভাবে বহিষ্কার পর্যন্ত সীমিত না থেকে আমার মনে হয় দলের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত নিয়ে দলগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার লক্ষ্যে তাদের দলের পক্ষ থেকে তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা উচিত অঞ্চল ভিত্তিক। এর দায় আমরা সাধারণ জনগণ, আমরাও এড়াতে পারি না। শুধু একটা সরকারের যে দায়িত্ব তেমনটা না। আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান বা বিপ্লব, যেটাই বলি না কেন, সেটাতে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, আমরা যদি আমাদের জায়গা থেকে এখনও স্বতঃস্ফূর্তভাবে দেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অবদান রাখতে পারি, তাহলে সম্ভবত এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না বলেই আমার বিশ্বাস। আমার পরিশেষে এটাই কথা থাকবে যে সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার মনে হয় সরকার পক্ষ থেকে অথবা রাজনৈতিক দল যারা বর্তমানে মাঠে আছেন, যারা
সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের অভ্যন্তরীণ যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা উচিত এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা উচিত। তাদের দলীয় শৃঙ্খলা বা রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যারা হুমকি হয়ে দাঁড়াবে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদেরকে দলীয় উদ্যোগে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা এবং তার উপরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের দায়িত্ব হবে আমরা আমাদের আশেপাশে যে সকল ঘটনাগুলো ঘটছে, আমরা যদি এই ঘটনাগুলোর বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা যদি সবাই একত্রিত হয়ে শক্ত অবস্থান তৈরি করতে পারি, তাহলে এ ধরনের ঘটনাগুলো থেকে অন্ততপক্ষে মানুষের জীবন রক্ষা করা সম্ভব বলে আমি মনে করি। আমরা আশা করব দেশের সমগ্র দেশের জনগণ তাদের নিজ নিজ জায়গা থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতামূলক আচরণ করবে এবং তাদের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটা অনৈতিক কাজের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।